বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম অনলাইন ক্লাসে নোয়াখালী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে। আমি মোহাম্মদ সৌরভ হোসেন, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ। আজকে আমরা আলোচনা করব ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের যৌথ মূলধনী ব্যবসা একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। গত ক্লাসে এর উপরে আমরা একটা আলোচনা করছি, এর বৈশিষ্ট্যগুলো আমরা একটু আলোকপাত করেছিলাম। আজকে আমরা দেখব কোম্পানি কিছু শ্রেণীবিন্যাস, যেগুলো শ্রেণীবোধ অনেকগুলো শ্রেণীবিন্যাস বিভাগ আছে, সেই শ্রেণী বিভাগ থেকে আমরা দুটো গুরুত্বপূর্ণ কোম্পানির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব বা ওদের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। কোম্পানি সংগঠনের শ্রেণী বিভাগের মধ্যে অনেকগুলো বিভাগ আছে। তার মধ্যে আছে সনদপ্রাপ্ত কোম্পানি, বিধিবদ্ধ কোম্পানি, নিবন্ধিত কোম্পানি, অনিবন্ধিত কোম্পানি, অন্যান্য কোম্পানি। আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানি। সেইটা কোথা থেকে আসছে? সেটা হচ্ছে নিবন্ধিত কোম্পানি। নিবন্ধিত কোম্পানি থেকে আবার দুটো প্রকারভেদ আছে, একটা হচ্ছে সসীম দায় সম্পন্ন কোম্পানি, আর একটা হচ্ছে অসীম দায় সম্পন্ন কোম্পানি। আচ্ছা, সসীম দায় সম্পন্ন কোম্পানি আবার দুই ভাগে ভাগ করতে, একটা প্রতিষ্ঠিত মূল্য দ্বারা সসীম দায় সম্পন্ন কোম্পানি, আরটা হচ্ছে গিয়া শেয়ারের মূল্য দ্বারা সসীম দায় সম্পন্ন কোম্পানি। এখন প্রাইভেট লিমিটেড ও পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে শেয়ারের মূল্য দ্বারা সসীম দায় সম্পন্ন কোম্পানি, অর্থাৎ শেয়ারের মূল্য দ্বারা সসীম দায় সম্পন্ন কোম্পানিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তো আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি নিয়ে আলোচনা করব। তো প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে? সাধারণত আমরা জানি যে প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে যে কোম্পানিতে যে ব্যবসা প্রতিষ্ঠানে সর্বনিম্ন 2 জন সদস্য এবং সর্বোচ্চ 50 জন সদস্য এবং যার শেয়ার অবাধে হস্তান্তর যোগ্য নয়, শেয়ার অবাধে হস্তান্তর যোগ্য নয়, সেটাকে বলা হচ্ছে, এবং ঋণপত্র বা শেয়ার অন্য নিকট বিক্রি করতে পারে না পাবলিক, তাকে বলা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। এক কথায় যার যার দায় শেয়ার দ্বারা সীমাবদ্ধ। সোজা কথা, এর দায় কী হবে? শেয়ার দ্বারা সীমাবদ্ধ। আর পাবলিক লিমিটেড কোম্পানি যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, জনগণের উদ্দেশ্যে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে, সেটাকে বলা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তো আমরা আজকে প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানির কতগুলো পার্থক্য দেখব, যেগুলো গুরুত্বপূর্ণ, কারণ আমাদের উদ্দীপকের জন্য এই পার্থক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমত আমরা দেখব গঠন নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে এই কোম্পানির গঠন, প্রাইভেট লিমিটেড কোম্পানির গঠন তুলনামূলক পাবলিক লিমিটেড থেকে কম আনুষ্ঠানিকতা পালন করতে হয়। পাবলিক লিমিটেড কোম্পানি আনুষ্ঠানিকতা হালকা একটু বেশি পালন করতে হয়। কারণ আমরা যদি এই কোম্পানির গঠন পদক্ষেপ বা গঠন প্রণালী নিয়ে আলোচনা করি, সেখানে আমরা দেখতে পাবো, দেখা যাচ্ছে যে কতগুলো পদ্ধতি আছে। সেগুলো হচ্ছে প্রথমে উদ্যোগ পর্যায়ে, দলিলপত্র প্রণয়ন পর্যায়ে, এরপরে নিবন্ধন সংগ্রহ পর্যায়ে। প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন সংগ্রহ পর্যায়ে কাজ সম্পূর্ণ করলেই চলবে, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিকে নিবন্ধনের পরেও কার্য আরম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে, মানে বাড়তি কিছু কাজ তাদেরকেও করতে হবে। এরপরে বলা হচ্ছে সদস্য সংখ্যা। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন দ্বারা সীমিত। আমরা কিন্তু জানি অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন। তো এই ক্ষেত্রে আমাদেরকে খুব সতর্কভাবে প্রশ্নগুলো পড়তে হবে, কারণ অংশীদারি ব্যবসা এবং প্রাইভেট লিমিটেড ব্যবসার সদস্য সংখ্যার কাছাকাছি অনেক সময় দেখা যাচ্ছে 5 জন বা 10 জন বা 7 জন নিয়েও অংশীদারি ব্যবসা হতে পারে, প্রাইভেট লিমিটেড ব্যবসা হতে পারে, উদ্দীপক এই ধরনের। কিন্তু সেক্ষেত্রে পাশাপাশি আরও কিছু বৈশিষ্ট্য দেওয়া থাকবে, যেটা কিনা আমরা প্রাইভেট না পাবলিক নাকি অংশীদারি ব্যবসা, সেখান থেকে আমরা আলাদা করতে পারবো। সদস্য সংখ্যার মধ্যে বলা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা আমরা আগেও বলছিলাম সর্বনিম্ন, এখানে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এরপরে আমাদের আসছে কার্য শুরু, কীভাবে কাজ শুরু করতে পারে। আমরা প্রথমেই বলছিলাম যে নিবন্ধনপত্র সংগ্রহের পর পাবলিক লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারেন, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানিকে কাজ শুরু করতে হলে কার্য আরম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। এরপরে বলা হচ্ছে শেয়ার বিক্রয়। আমরা কিন্তু বৈশিষ্ট্য বা সংজ্ঞার মধ্যে পড়ে ফেলেছিলাম যে এই কোম্পানি শেয়ার হোল্ডার ছাড়া অন্য কারো কাছে শেয়ার বিক্রয় আহ্বান জানাতে পারেন, অর্থাৎ যারা প্রাথমিক সদস্য আছেন, যারা সদস্য নিজেদের মধ্যে শেয়ার ক্রয় এবং বিক্রি করতে পারবেন, কিন্তু অন্য নিকট সহজে বিক্রি করতে পারবেন না। কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি জনগণের উদ্দেশ্যে শেয়ার ও ঋণপত্র দুটোই বিক্রি করতে পারেন, আহ্বান জানাতে পারবেন এবং বিক্রি করতে পারবেন। বিবরণপত্র। প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বিবরণপত্র বা এর বিকল্প বিবৃতি তৈরির প্রয়োজন পড়ে না।
কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বিবরণপত্র বা এর অনুরূপ বিবৃতি তৈরির প্রয়োজন পড়ে এবং নিবন্ধকের নিকট তা জমা দিতে হবে। এখানে বিবরণপত্রটা আসলে কি? আমরা বিবরণপত্রের ইংলিশে হচ্ছে প্রসপেক্টাস, এই শব্দটা আমরা খুব পরিচিত আমাদের কাছে। অর্থাৎ কোম্পানি তার শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের জন্য জনগণের নিকট যখন আবেদন করবেন তখন একটা বিজ্ঞপ্তি দিবেন। এই বিজ্ঞপ্তিতে কোম্পানির আর্থিক অবস্থার নিয়ম কারণ সকল কিছু দায় দেনা সব এই কোম্পানির তথ্যগুলো সকল তথ্য এই কোম্পানিতে উল্লেখ থাকবে। এটাই হচ্ছে একটা বিবরণপত্র বা এটা প্রসপেক্টাস বলা হয়। সংক্ষেপে বলা হচ্ছে জনগণের নিকট ঋণপত্র বিক্রির উদ্দেশ্যে কোম্পানির তথ্য সম্বলিত পত্রকে হচ্ছে বিবরণপত্র বলা হয়। এরপরে বৈশিষ্ট্য হচ্ছে শেয়ার হস্তান্তর। বলা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হস্তান্তরযোগ্য নয়, আর পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য। এরপরে মূলধন ও আয়তন। সদস্য সংখ্যা প্রাইভেট লিমিটেড কোম্পানির কম হওয়ার কারণে স্বাভাবিকভাবেই এর মূলধনের পরিমাণও কম এবং এর আয়তনের পরিমাণও পাবলিক লিমিটেড চাইতেও কম। পাবলিক লিমিটেড কোম্পানির মূলধনের সদস্য সংখ্যা যেমন বেশি, মূলধনের পরিমাণও বেশি, এর আয়তনে বেশি। এরপরে বলেছে ন্যূনতম মূলধন। আচ্ছা, তো ন্যূনতম মূলধন কাকে বলে? ব্যবসায় গঠনের জন্য প্রাথমিক পর্যায়ে কিছু প্রয়োজনীয় অর্থের প্রয়োজন পড়ে। এই অর্থ সংগ্রহের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয় সেটাকে ন্যূনতম, যে প্রতিশ্রুতি নির্দিষ্ট পরিমাণ অর্থ সংগ্রহের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে ন্যূনতম মূলধন। এরপরে আসছি আমরা, এখানে বলা হচ্ছে কাজ শুরু করার জন্য ন্যূনতম মূলধন সংগ্রহ এক্ষেত্রে অপরিহার্য নয়। অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ন্যূনতম মূলধন সংগ্রহ করাটা অপরিহার্য নয়, কিন্তু কার্য আরম্ভের অনুমতিপত্রে পাওয়ার জন্য একে বাধ্যতামূলকভাবে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হবে। কাদেরকে? পাবলিক লিমিটেড কোম্পানিকে। তাহলে কি বোঝাচ্ছি আমরা? ন্যূনতম মূলধন প্রাইভেট লিমিটেডের ক্ষেত্রে সংগ্রহ করাটা অপরিহার্য নয়, কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কাজ শুরু করার আগে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হবে। এরপরে পরিচালকের সংখ্যা। বলা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালক হচ্ছে 2 জন সর্বনিম্ন থাকবেন, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে আইনগতভাবে ন্যূনতম 3 জন পরিচালক থাকতে পারেন। এরপরে আসি আমরা পরিচালক পর্ষদ গঠন। এক্ষেত্রে প্রতি বছরই পরিচালক পর্ষদ গঠনের প্রয়োজন পড়ে না প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে প্রতি বছরই আইনানুগভাবে যারা অবসর গ্রহণে যাবেন তাদের স্থলে নতুন পরিচালক বা পরিচালক পর্ষদ গঠন করতে হবে। বিধিবদ্ধ সভা ও বিবরণী। এক্ষেত্রে বিধিবদ্ধ সভার আহ্বান এবং বিধিবদ্ধ বিবরণী তৈরি আবশ্যক নয় প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বলা হচ্ছে এক্ষেত্রে কোম্পানি গঠনের পর নির্ধারিত সময়ের মধ্যে বিধিবদ্ধ সভা আহ্বান করতে হবে, অপরিহার্য একটা সভা ডাকা হবে। তো আমরা এখন দেখব কোম্পানি গঠনের পদ্ধতিগুলো। কোম্পানি সংগঠনে কীভাবে গঠন করা হয়। গঠন করতে হলে প্রথমে উদ্যোগ গ্রহণ করতে হবে, মানে উদ্যোগ পর্যায়ে, অর্থাৎ উদ্যোগ নিতে হবে, কয়েকজন ব্যক্তি মিলে উদ্যোগ নিতে হবে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন উদ্যোক্তা থাকবেন এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে 7 জন উদ্যোক্তা থাকতে হবে, মানে প্রবর্তক থাকতে হবে। এনারা শুরুতে। এরপরে এরা ক্ষেত্র চিহ্নিত করবেন। ক্ষেত্র চিহ্নিত বলতে কী ধরনের ব্যবসা তারা করতে চান সেইটা নির্দিষ্টকরণ করতে হবে। এক্ষেত্রে ব্যবসার ধরন, মূলধন, প্রযুক্তি ও সম্ভাবনা ইত্যাদি বিষয় নিয়ে বিবেচনা করা হবে। সম্ভাব্যতা তারা যাচাই করবেন, প্রকল্প অনুমোদন করবেন ইত্যাদি। এছাড়া আর্থিক পরিকল্পনা তৈরি, নাম নির্বাচন করবেন প্রতিষ্ঠানের। এছাড়া নামের ছাড়পত্র সংগ্রহ করবেন। দলিলপত্র প্রণয়নের পর্যায়ে। এই পর্যায়ে উদ্যোগ গ্রহণের পরবর্তী পর্যায়ে হচ্ছে গিয়া দলিলপত্র প্রণয়ন। দলিলপত্র আবার 2 প্রকার, একটা হচ্ছে গিয়া স্মারকলিপি, আরটা হচ্ছে গিয়া পরিমিল নিয়মাবলী। প্রথমটা হচ্ছে স্মারকলিপি। এটি কোম্পানির প্রধান বা মূল দলিল বলা হয়, বা কোম্পানির সনদ, সংবিধানও বলতে পারেন এটাকে, অনেকে বলে। এতে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধন, শেয়ার হোল্ডারদের দায়, সম্মতি ধারা ইত্যাদি বিষয় লিপিবদ্ধ থাকে। সম্মতি ধারায় প্রবর্তকগণ সাক্ষীর সামনে এই দলিলে স্বাক্ষর করেন। উদ্দেশ্য ধারায় কোম্পানির বর্তমানে ভবিষ্যতে যা যা করবে বা করতে পারে তার সকল বিষয় লেখা হয়ে থাকে উদ্দেশ্য ধারাতে। এরপরে আসে আমাদের নিবন্ধন পত্র সংগ্রহ। নিবন্ধক অফিসে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা, কাগজপত্র জমা দিয়ে নিবন্ধন পত্র আমাদেরকে সংগ্রহ করতে হবে।
এক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে, যেমন কোম্পানির স্মারকলিপি 3 কপি জমা দিতে হবে, সংঘবিধির 3 কপি। আমরা ওই যে 2টা দলিল, অর্থাৎ একটা হচ্ছে স্মারকলিপি আর একটা হচ্ছে পরিমেল নিয়মাবলী বা সংঘবিধি বলে, এটা 3 কপি করে জমা দিতে হবে। এরপরে উদ্যোক্তা পরিচালকদের নাম, ঠিকানা, পেশা এখানে উল্লেখ করতে হবে। তারপরে পরিচালকদের নিযুক্ত স্বাক্ষরযুক্ত দায়িত্ব পালনের সম্মতিপত্র দিতে হবে। উদ্যোক্তা পরিচালকগণ যোগ্যতা সূচক শেয়ার ক্রয়ে সম্মত আছেন এই মর্মে একটি চুক্তিপত্র দিতে হবে, ইত্যাদি। নিবন্ধন সংগ্রহ করা হয়ে গেলে আমরা জানি প্রাইভেট লিমিটেড কোম্পানি কাজ শুরু করতে পারেন। এখন পাবলিক লিমিটেড কোম্পানিকে কাজ শুরু করতে হলে নিবন্ধন পরবর্তী আরেকটা কাজ হচ্ছে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে, মানে কার্যারম্ভ পর্যায়ে যেটা। নিবন্ধন সংগ্রহের পর পাবলিক লিমিটেড কোম্পানি তার কাজ শুরু করার পূর্বে নিবন্ধকের নিকট থেকে এই মর্মে অনুমতি লাভের জন্য যে আনুষ্ঠানিকতা পালন করে এই পর্যায়কে কার্যারম্ভ পর্যায় বলে। এই পর্যায়ে প্রবর্তকদের বড় কাজ হয় প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করা। এই জন্য স্মারকলিপিতে স্বাক্ষরিত ব্যক্তিবর্গের নিকটতে প্রতিশ্রুত অর্থ ও প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে, অর্থাৎ কার্যারম্ভের পর্যায় হচ্ছে গিয়া প্রতিষ্ঠানের জন্য মূলধন সংগ্রহ করা। মূলধন সংগ্রহ করা হবে। এরপরে আমরা জানি বিভিন্ন দলিলপত্র আরও প্রদান করতে হবে। তাহলে মোটামুটি এই কাজগুলো করলে আমরা জানি প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড কোম্পানি গঠন পর্যায়ে শেষ। তাহলে এখানে 4টা গুরুত্বপূর্ণ কাজ, বেশি কিছু না আসলে, কোম্পানি গঠনের ক্ষেত্রে মনে রাখতে হবে। যেহেতু সৃজনশীল প্রশ্ন, এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, মানে কোম্পানি গঠন পদ্ধতি থেকে। তবে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় জানতে হবে। প্রথমে উদ্যোগ পর্যায়ে আছে, প্রথমে উদ্যোগ গ্রহণ করতে হবে, তারপর দলিলপত্র প্রণয়ন করতে হবে, এরপর নিবন্ধকের নিকট সংগ্রহ করতে হবে, নিবন্ধনপত্র সংগ্রহ করতে হবে, এরপরে কার্য আরম্ভপত্র, অনুমতিপত্র সংগ্রহ করতে হবে। তাহলে 4টা জিনিস এখানে কিন্তু। আর দলিলপত্রকে এখানে 2 ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে স্মারকলিপি আর একটা হচ্ছে পরিমেল নিয়মাবলী। স্মারকলিপিকে বলা হচ্ছে কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান, অর্থাৎ এখানে কোম্পানির নাম থাকবে, ঠিকানা থাকবে, উদ্দেশ্য থাকবে, দায় থাকবে, মূলধন থাকবে। আর সংঘবিধি বা পরিমেল নিয়মাবলীতে থাকবে কোম্পানির অভ্যন্তরীণ নিয়মকানুনগুলো এখানে উল্লেখ থাকবে। অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়ম লিপিবদ্ধ করা থাকবে, সেটা থেকে বলা হচ্ছে পরিমেল নিয়মাবলী। তো আজকে আমরা এই পর্যন্ত থাকলো। আমরা প্রাইভেট এবং পাবলিক লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্যগুলা বা পার্থক্যগুলা ভালো করে আমরা আরও বাসায় দেখে নেব, তাহলে আমাদের মনে থাকবে। কারণ এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসবে, যে কোনোভাবে ঘুরে ফিরে হোক এখান থেকে সৃজনশীল প্রশ্ন থাকবেই। তো আজকে আমরা এই পর্যন্তই। পরবর্তীতে দেখা যাবে আমরা এই অধ্যায়টা শেষ হলে আমরা কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, দেখব, সেগুলোকে আমরা ব্যাখ্যা করে দিব, যেখানে বোঝা যাবে যে আসলে সৃজনশীল প্রশ্ন কিভাবে হচ্ছে বা কোথা থেকে আসতেছে আমরা বুঝতে পারবো তখনই। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত আলাদা করতে হবে। যেখানে আছে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।